গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডার্কন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস। এই ক্লাসে আমরা আপকামিং ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। তো কেপি মেন রয়েছে সামনে, বা অন্যান্য ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট যারা আছো অবশ্যই ক্লাসটি দেখতে পারো। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ ওপেন করলে তোমরা এইরকম একটা সারফেস পাবে। পেড কোর্স অপশনে গেলে আমাদের নতুন নতুন ব্যাচ এইগুলো তোমরা দেখতে পাবে। রেলের ব্যাচ, এনএম জিএনএম, আপার প্রাইমারি প্র্যাকটিস ব্যাচ, আর্টসের জন্য, সায়েন্সের জন্য সব রকম ক্লাস আমরা নিচ্ছি। পাশাপাশি অগ্নিবীরের একটি ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকের এমসিকিউ প্র্যাকটিস। প্রত্যেকে যারা কানেক্ট আছো, প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে অ্যাসিড এর পিএইচ মান কত হবে? অ্যাসিডের পিএইচ কত হয়? অপশন এ বলছে 7, অপশন বি 7 এর বেশি, অপশন সি 7 এর কম, অপশন ডি 14। তো পিএইচ স্কেল যেটা দিয়ে আমরা অ্যাসিড ক্ষার পরিমাপ করতে পারি, 7 বেশি হলে সেটাকে আমরা কি বলি? ক্ষার। আর 7 কম হলে সেটাকে আমরা বলি অ্যাসিড। আর 7 হলে এটাকে আমরা বলি প্রশম। কোশ্চেন নাম্বার 2 বলছে শূন্য গ্রুপে অবস্থিত মৌলগুলোকে কি বলা হয়? পর্যায় সারণীর কোন গ্রুপকে শূন্য গ্রুপ বলা হয়? মূলত 18তম শ্রেণী বা 18তম গ্রুপ যেটাকে আমরা বলি, এটাকেই বলা হয় শূন্য গ্রুপ। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যদি আমরা দেখি 18তম শ্রেণী, সেটাকেই শূন্য গ্রুপ বলা হয়। তো এই গ্রুপে পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে। তিনি পর্যায় সারণীর প্রথম ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে বোর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী রয়েছে, বা আমরা যে আধুনিক পর্যায় সারণী মোজলের সেটা পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে, এবং লাস্ট যে গ্রুপ সেটাকে বলা হবে শূন্য গ্রুপ। এবং এখানে রয়েছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। সেইগুলি কি কি আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে। এই হচ্ছে 6টি নিষ্ক্রিয় মৌল। পর্যায় সারণীর 18তম শ্রেণীতে এগুলো আছে। কোশ্চেন নাম্বার 3 ইতিহাস থেকে প্রশ্ন বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্য আমরা যদি কথা বলি, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা। আনুমানিক 275 খ্রিস্টাব্দ নাগাদ গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়। শ্রীগুপ্তর পরবর্তী রাজা হচ্ছে কচ। শ্রীগুপ্তর পরবর্তী হচ্ছে চন্দ্রগুপ্তের পিতা কচ নামক একজন শাসক। হ্যাঁ, যাই হোক। তো তারপর আমরা দেখব প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা হচ্ছেন কে? প্রথম চন্দ্রগুপ্তের পরে হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা গুপ্ত সাম্রাজ্যে। তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তো প্রথম চন্দ্রগুপ্তের নামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল শুরু হয় 320 এডিতে। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে 320 খ্রিস্টাব্দ। এখান থেকে শুরু হয় গুপ্তাব্দ সূচনা হয় কত সালে? 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা হয়। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা এখানে গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজাকে বিষ্ণুগুপ্ত, এটা মনে রাখবে।
প্রথম কুমারগুপ্তের সময় কি হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন আসে, ফোক ওয়াকিং রচনা করে ফা হিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আমরা দেখব নবরত্ন বিরাজ করে কালিদাস, আর্যভট্ট তার রাজসভায় ছিলেন। কোশ্চেন নাম্বার 4 বলছেন নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? প্রত্যেক আনসার করবে, সঠিক উত্তর কি হবে? নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত, ভারতের নায়াগ্রা বলা হয়, চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা, অর্থাৎ এটার চওড়াটা সব থেকে বেশি, এই লেন্থটা সব থেকে চওড়াটা বেশি, ঠিক আছে, প্রস্থ বেশি। নায়াগ্রা হচ্ছে তাহলে কোথায়? এটি আছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, প্রত্যেক আনসার করবে। উত্তর কি হবে? কোন ভারতীয় রাজ্যটির উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক জুড়ে বাংলাদেশের সীমানা আছে? ত্রিপুরা, মিজোরাম, আসাম, পশ্চিমবঙ্গ। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন আমি একটু দেখে যাচ্ছি, যেটা গুপ্ত বংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কচ এই বলছিলাম, সেটা হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, ঠিক আছে। ঘটোৎকচ গুপ্ত হচ্ছে শ্রীগুপ্তর পরবর্তী, শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা, তারপর ঘটোৎকচ, তারপর কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, ঠিক আছে। সমুদ্রগুপ্তের পুত্র কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা মাথায় রাখবে। সমুদ্রগুপ্তের পিতা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 5 আসছি। ভারতের কোন রাজ্যটির উত্তর দিকে মানে হচ্ছে উপর দিকে, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, এই জেলাগুলো, এই রাজ্যগুলি। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কিন্তু নেই, তাহলে এটা কিন্তু হবে না, বা উত্তর দক্ষিণেও নেই। পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটি রাজ্য যার 3টে দিকেই বাংলাদেশ, এরকম বাংলাদেশের মধ্যে ঢুকে রয়েছে এরকম একটা জায়গা, যার উপর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে বাংলাদেশ। ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। ত্রিপুরার ভাষা কিন্তু বাংলা। কোশ্চেন নাম্বার 6 বলছে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, লাদাখ, দিল্লি। সব থেকে বেশি জনঘনত্ব, অর্থাৎ জনসংখ্যা বেশি নয়, জনঘনত্ব কিভাবে বার করা হয়? প্রতি বর্গ কিলোমিটার জায়গায় কতজন মানুষ বসবাস করে, ঠিক আছে। প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, অর্থাৎ ভারতের টোটাল জনসংখ্যা এবং জনসংখ্যাকে আমরা ভাগ করব টোটাল এরিয়া দিয়ে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তারপর বার হবে জনঘনত্ব।
তো ভারতের জনঘনত্ব 2011 সেন্সাস ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটার। সেটা বর্তমান যদি আমরা 2026 সালে দেখি সেটা প্রায় 100-রও বেশি বেড়ে গেছে, 382 থেকে 492-96 এরকম হয়ে গেছে। পাশাপাশি বিহার সেই সময় ছিল সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতের মধ্যে, 1102 জন। পশ্চিমবঙ্গ ছিল 1029 জন দ্বিতীয়, এটা 2011। তারপরে অনেক বেড়েছে প্রত্যেক রাজ্যে। তো এটা ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের কথা, তাহলে আমরা উত্তর করব দিল্লি। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। দিল্লি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, যেটি জাতীয় রাজধানী অঞ্চল এবং এর জনঘনত্ব সব থেকে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। কোশ্চেন নাম্বার 7, কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দেওমালি? দেওমালি পর্বত কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি বিহার, অপশন ডি উড়িষ্যা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দেওমালি? সঠিক উত্তর হবে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, এটা আমরা প্রত্যেকে জানি। কোশ্চেন নাম্বার 8 বলছে মিউকর এটি কোন ধরনের উদ্ভিদ? মিউকর এটি কোন ধরনের উদ্ভিদ? পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক। উদ্ভিদ পুষ্টির কথা যদি আমরা বলি, সেখানে উদ্ভিদ পুষ্টিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা স্বভোজী পুষ্টি আর একটা পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি যে সমস্ত উদ্ভিদ তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। আর পরভোজী অর্থাৎ যারা পরের উপর ডিপেন্ডেন্ট, অপরের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা পরভোজী বলছি উদ্ভিদদের মধ্যে। তো এর মধ্যে আবার বেশ কিছু ভাগ আছে। পরভোজী উদ্ভিদের মধ্যে পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভোগ। কিছু উদ্ভিদ আছে পতঙ্গ খায়, সূর্য শিশির, কলসপত্রী। মিথজীবী লাইকেন, যারা একে অপরের ডিপেন্ডেন্ট আর কি, একজন আরেকজনের উপরে বস করছে এবং এর সাহায্য ও ওর সাহায্যে, মানে একে অন্যের সাহায্যে অবস্থান করলে সেটাকে আমরা বলি মিথজীবী। আর মৃতজীবী, মৃত উদ্ভিদ যেগুলো আছে বা প্রাণীর উপরে জন্মায়। তো মিউকর এই ছত্রাকটি, এটাকে আমরা বলবো মৃতজীবী, ঠিক আছে, মৃতজীবী উদ্ভিদ। কোশ্চেন নাম্বার 9, এন্ডোক্রনিক গ্ল্যান্ড কি? এন্ডোক্রনিক গ্ল্যান্ড কি? প্রত্যেকে বলবে। এন্ডোক্রনিক গ্ল্যান্ড অপশন এ বলছে যেগুলো হরমোন নিঃসরণ করে, যেগুলো এনজাইম নিঃসরণ করে, যেগুলো রক্ত তৈরি করে, যেগুলো অক্সিজেন সরবরাহ করে। এন্ডোক্রনিক গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃস্রাবী বা অন্তঃক্ষরা গ্রন্থি আমরা বলতে পারি বাংলায়। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থি আমরা দেখব, অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে হরমোন নিঃসরণ করে। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে, তুমি বলতে পারো পিটুইটারি গ্রন্থি হতে পারে, পিটুইটারি, থাইরয়েড, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পাশাপাশি অগ্নাশয় হতে পারে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলতে পারি আমরা, কারণ এটা হরমোন এবং উৎসেচক দুটো নিঃসরণ করে থাকে অগ্নাশয়। অগ্নাশয় এখানে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি শুধু বলতে পারবো না, মিশ্র গ্রন্থি বাদ বাকি যেগুলো আছে, থাইরয়েড, এটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে পারি। ইত্যাদি। পরবর্তী কোশ্চেন আমরা আসি। কোশ্চেন নাম্বার, যেগুলো এনজাইম তৈরি করে সেগুলোকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলে থাকি। কোশ্চেন নাম্বার 10 বলছে বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? বিধান পরিষদ সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয়? 25, 30, 35 নাকি 38?
বিধান পরিষদটা কি? আমরা বিধানসভা জানি অ্যাসেম্বলি, তাই তো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। বিধান পরিষদ, বিধান পরিষদ অর্থাৎ রাজ্যের উচ্চকক্ষ। দেখো দুটো সিস্টেম, আমরা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, কেন্দ্রে শাসন করছে প্রধানমন্ত্রী, রাজ্যে মুখ্যমন্ত্রী। রাজ্যের একটা আইনসভা আছে, কেন্দ্রের একটা আইনসভা আছে। কেন্দ্রের আইনসভাকে বলছি পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো কক্ষ আছে, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, ঠিক আছে। রাজ্যের যে আইনসভা আছে সেখানে আমরা দেখব বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, বিধান পরিষদ উচ্চকক্ষ। কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই, মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তার মধ্যে একটি হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তো বিধান পরিষদ এটা কিন্তু মনে রাখবে রাজ্যের আইনসভার উচ্চকক্ষ। রাজ্যের আইনসভা, রাজ্যের আইনসভার আমরা যদি বলি আপার হাউস বা উচ্চকক্ষ, এটা হবে বিধান পরিষদ। এই বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রয়োজনীয় ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। বিধান পরিষদ রাজ্যের আইনসভার উচ্চকক্ষ। আর যদি বলো নিম্নকক্ষ তাহলে কি? নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। যে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এই কয়েকদিনের মধ্যে, এই মাসে আছে বিধানসভা। তো বিধানসভা এটা নিম্নকক্ষ। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25 বছর, ঠিক আছে। দেখবে প্রার্থীরা মিনিমাম বয়স 25 হতে হবে যারা ভোটে দাঁড়াবে। আর বিধান পরিষদ এটা 30 বছর হতে হয়। যদিও পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, এটা মাথায় রাখবে। সব রাজ্যে বিধান পরিষদ নেই, মাত্র 6টি রাজ্যে আছে। তো একই রকম ভাবে তোমরা মনে রাখবে যে লোকসভায় প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 25, রাজ্যসভায় 30, এইগুলো মনে রাখতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম বয়স হচ্ছে 35, উপরাষ্ট্রপতি 35, রাজ্যপাল 35। প্রধানমন্ত্রী হতে গেলে তাহলে লোকসভার সদস্য প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স 25। মুখ্যমন্ত্রী হতে গেলেও মিনিমাম বয়স হতে হবে 25, কারণ তার বিধানসভার সদস্য হতে হবে, ঠিক আছে। তাহলে এই কিন্তু ইনফরমেশন, বয়সের ব্যাপারটুকু মনে রাখবে। এবার যদি পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে বলা হয়, পঞ্চায়েতের মেম্বার বা পৌরসভার কাউন্সিলর হতে গেলে ন্যূনতম বয়স 21 বছর, আর ভোট দিতে গেলে ন্যূনতম বয়স 18 বছর। কোশ্চেন নাম্বার 11 বলছে অলিম্পিক গেমস 2028 কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে? কোশ্চেন নাম্বার 11 বলছে প্যারিস ফ্রান্স, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া আমেরিকা, অপশন সি ব্রিসবেন অস্ট্রেলিয়া, অপশন ডি রিও ডি জেনেরিও ব্রাজিল। তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? আপকামিং যে অলিম্পিক গেম হবে সেটা 2028 সালে। 2028 সালে অলিম্পিক গেমস যেটি অনুষ্ঠিত কোথায় হবে? 2024-এ কোথায় হয়েছিল? 2024-এ হয়েছিল ফ্রান্সের শহর, ফ্রান্সের রাজধানী প্যারিসে। 2028 সালে হবে লস অ্যাঞ্জেলস আমেরিকা। এবং 2032-এ নির্ধারিত হয়ে আছে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 12, মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের কোষে বলা যেতে পারে। এখানে উত্তর কি হবে? 44, 22, 23, 46। সঠিক উত্তর কি হবে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। উত্তর হবে অপশন সি 23 জোড়া, মানে হচ্ছে 46টি। 23 জোড়া মানে 46টি। তাহলে এখানে আমাদের কত জোড়া বার করতে বলেছে। তুমি কিন্তু সংখ্যা 46 করলে এখানে ভুল হবে, কারণ প্রশ্নে কি তোমাকে জানতে চেয়েছে সেটা বুঝতে হবে। কত জোড়া, কটা নয়। 23 জোড়া মানে 46টি, নিঃসন্দেহে এটা আমরা বুঝবো। এক জোড়া মানে দুটি, 23 জোড়া মানে 46টি। এর মধ্যে আবার আমরা জানি যে 46-এর মধ্যে 22 জোড়া থাকে অটোজোম, 22 জোড়া হচ্ছে
দেহ ক্রোমোজোম বা অটোজোম বলা হয়, বা অটোজোম আর এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, এবং এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু অপশন দেখার আগে ভালো করে কি প্রশ্ন সেটা তোমাকে পড়তে হবে। কোশ্চেন নাম্বার 13 বলছে নিম্নলিখিত কোন প্রাণীর দিক প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড আছে? দুটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে কোন প্রাণীর? এখানে উভচর, মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব যে মানুষের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ, উভচরের ক্ষেত্রে 3, মাছের ক্ষেত্রে 2। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, মাছের ক্ষেত্রে আমরা দেখব দ্বিকক্ষবিষ্ট হৃৎপিণ্ড আছে। সরীসৃপের ক্ষেত্রেও দেখা যাবে যে অসম্পূর্ণভাবে 4টি, পুরোপুরি নয়, অসম্পূর্ণভাবে 4টি থাকে। কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়? কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস রোগ হয়? অর্থাৎ এটা মানে কি? এটা মানে হচ্ছে রাতকানা, রাতে কম দেখে। চোখের মধ্যে আছে রড কোষ আর কোন কোষ? ঠিক আছে, চোখে আমরা দেখব ভিটামিন এ রড কোষ গঠনে সাহায্য করে। গাজর, পাকা আম, আরো অনেক খাদ্য যেখানে ভিটামিন এ আমরা পেতে পারি। তো ভিটামিন এর অভাবে রাতকানা হয়, এবং এটা বুঝবো যে চোখে রড কোষের সংখ্যা যদি কমে যায়, রড কোষের সংখ্যা কমে গেলে কি হয়? রাতে দেখতে পায় না। তো সেই সমস্যাটাকে আমরা বলি রাতকানা। আর কোন কোষ বলে একটা কোষ আছে, কোন কোষ, রড কোষ আর কোন কোষের সংখ্যা কমে গেলে হয় কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ভিটামিন ডি এর অভাবে রিকেট অস্টিওম্যালেশিয়া হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ভিটামিন বি তো অনেকগুলো আছে, বি কমপ্লেক্স আমরা বলবো, বিভিন্ন রোগ হতে পারে। কোশ্চেন নাম্বার 15 বলছে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এটি কবে প্রতিষ্ঠিত হয়? ILO সদর দপ্তর কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ILO সদর দপ্তর রয়েছে জেনেভা শহরে। ঠিক আছে, তো এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1922, 1945, 1925, 1919 সাল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ILO এটা একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন বলা হচ্ছে। তো এই সংস্থা প্রতিষ্ঠিত হয় 1919 সালে। অপশন ডি, 1919 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ আছে 186টি। কোশ্চেন নাম্বার 16 বলছে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? সাউন্ড ওয়েভ এটাকে আমরা কোন ধরনের ওয়েভ হিসেবে দেখতে পারি, মানে কোন ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকের অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ নাকি স্থির তরঙ্গ? শব্দ তরঙ্গ এটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 17 বলছে কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট ঔরঙ্গজেব। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, আলোর গতিবেগ কত? ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বা শূন্যস্থান বা বায়ুতে আমরা যেটা বলে থাকি সাধারণত, সেটা কত হবে? 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁷ মিটার পার সেকেন্ড। অপশন ডি 3 × 10⁵ মিটার
পার সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশন বি, 3 into 8 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ এটা আমরা শূন্য স্থানে ধরতে পারি। কোশ্চেন নাম্বার 19 বলছে অ্যাভোগাড্রো নাম্বার কত? অ্যাভোগাড্রো সংখ্যা এটা কি? এক মোল গ্যাসের মধ্যে যে কতগুলো গ্যাসের অণু থাকে সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটার একটা ভ্যালু আছে, মান আছে যে কত সংখ্যক অণু থাকতে পারে। বলা হচ্ছে যে 6.023 into 10 to the power 23 এত সংখ্যক, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। কোশ্চেন নাম্বার 10 পারদের ঘনত্ব কত? পারদ এটি একটি তরল ধাতু। পারদের সংকেত কি? পারদের সংকেত আমরা লিখি Hg। পারদ একটি তরল ধাতু, এটি একটি তরল ধাতু, অর্থাৎ ধাতুর মধ্যে এটা ব্যতিক্রম। সাধারণত ধাতু কঠিন হয়, পারদ হচ্ছে তরল এবং এটি আমরা বহু কাজে ব্যবহার করি। পাশাপাশি এটি কিন্তু খুব বিষাক্ত, যদি পারদ কেউ খেয়ে ফেলে মারা যায়। ঠিক আছে, পারদের ঘনত্ব আমরা যদি দেখি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ পারদের ডেন্সিটি 13.6 গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। এটা কিন্তু মাথায় রাখবে, লোহার থেকেও কিন্তু ঘনত্ব বেশি পারদের, ওই জন্য পারদে লোহা ভাসবে। কোশ্চেন নাম্বার, আচ্ছা এখানে যে আছে এগুলো আমাদের ব্যাচ যেগুলো আমরা করাচ্ছি বর্তমানে আমাদের TWS একাডেমি অ্যাপে, তোমরা এই ব্যাচগুলো দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 21 বলছে যে ইলেকট্রিক কারেন্ট এর একক কি? তড়িৎ প্রবাহের একক কি? ইলেকট্রিক কারেন্ট মানে অ্যাকচুয়াল প্রবাহী তড়িৎ, আর স্ট্যাটিক কারেন্ট মানে স্থির তড়িৎ। তো তড়িৎ প্রবাহের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, ওয়াট। ওয়াট ক্ষমতার একক, ওহম রোধের একক, ভোল্ট বিভব প্রভেদের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বিভব পার্থক্যের একক, ওহম রোধের একক, ওয়াট ক্ষমতার একক। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 22 নন্টে ফন্টে এই যে কমিক চরিত্র বা কার্টুন এর স্রষ্টাকে, কমিক ক্যারেক্টারের স্রষ্টাকে, কার্টুন নয় কমিক চরিত্রের স্রষ্টাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, প্রেমেন্দ্র মিত্র, গৌরী কিশোর ঘোষ। কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তর অপশন এ হবে, অপশন বি হবে নারায়ণ দেবনাথ। নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হয়ে যাবে যদি করো। বাটুল দ্য গ্রেট, হাদা ভোদা এগুলো নারায়ণ দেবনাথের সৃষ্টি। পরবর্তী কোশ্চেন, মাছি, মাছি অর্থাৎ পতঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের রেচন অঙ্গের নাম কি? মাছির রেচন অঙ্গের নাম কি? অপশন এ মালপিজিয়ান নালিকা, অপশন বি সবুজ গ্রন্থি, অপশন সি কক্সাল গ্রন্থি, অপশন ডি ফুসফুস। সঠিক উত্তর কি হবে? মাছির রেচন অঙ্গ হচ্ছে অপশন এ মালপিজিয়ান নালিকা। কোশ্চেন নাম্বার 24 ব্রুটাস চরিত্রটি কোন নাটকের? ব্রুটাস চরিত্রটি কোন নাটকের? হ্যামলেট, ওথেলো, জুলিয়াস সিজার, মার্চেন্ট অফ ভেনিস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার নাটকের, উইলিয়াম শেক্সপিয়ার রচিত। এটা গত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল যে নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? সঠিক উত্তর হবে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন। সবকটি এখানে সঠিক উত্তর হবে। পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আজকে আমাদের কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। 25 কোশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত হলো কমেন্ট করে প্রত্যেকে জানাবে। আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে যারা কানেক্ট ছিলেন অবশ্যই
সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।